আমি কৃষ্ণনগরের পাশেই দোগাছি উচ্চ বিদ্যালয়ে বাংলা শিক্ষকতা করি। অমৃতাভকে আপনারা দেখতে পাচ্ছেন না, দেখতে পেলে বুঝতে পারতেন। আমরা যারা বলি যে রেডিওটা শোনেন যারা, তারা সকলেই মধ্যবয়স্ক, তাদের কাছে একটু বেতার চ্যালেঞ্জ নিতে পারত যে শুধু কিন্তু মধ্যবয়স্কদের রেডিও নয়, এই প্রজন্মের অনেকেও রেডিও শোনেন, আমাদের প্রাত্যহিকী শোনেন, প্রাত্যহিকীকে ভালোবাসেন। অমৃতাভ তাদেরই একজন। তুমি বলো তোমার প্রাত্যহিকীর সঙ্গে যোগাযোগের কথা। প্রাত্যহিকের সাথে যোগাযোগ অনেক দিনের। শুনছি অনেক ছোটবেলা থেকেই। প্রথম লেখা শুরু আমার যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন প্রাত্যহিকীতে লিখেছিলাম। তারপর সেটা 1997-98 সাল। তারপর কলেজ জীবনে এসে প্রাত্যহিকীর সাথে যোগাযোগটা ছিন্ন হলো কেন ঠিক এখনো বলতে পারবো না। তবে রেডিও শোনা বন্ধ হয়নি, রেডিও শুনতাম। কলকাতায় পড়াশোনা করেছি, হোস্টেলে থাকতাম, তখন FM এর সাথে একটা যোগাযোগ বেশি ছিল। প্রায় 14 বছর পর আবার প্রাত্যহিকীতে লেখা শুরু করলাম। সেটার পিছনে অনেকটা কারণ, কৃষ্ণনগরের যারা লেখালেখি করেন বা নদিয়া জেলা থেকে যারা লেখালেখি করেন তাদের কিছুটা অনুপ্রেরণা, এবং আমার মেয়ে তার পিছনে একটা বড় ভূমিকা নিয়েছে। ওর এখন 3.5 বছর বয়স। ও আমাকে খুব অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। আমার লেখার ক্ষেত্রে এখন প্রেরণা স্বরূপ ওই কথা। সেই কথার ঘর থেকেই আমি এখন চিঠি লিখছি, আর সেগুলো তৈরি হচ্ছে আর কি। কারণ সেই স্বাধীনতার মতো বিষয় আমাকে আমার মেয়েই ভাবালো, বিশেষ করে ওর স্বাধীনতা। তুমি তাহলে পরের প্রশ্নটার উত্তর দিয়েই দিলে। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে বৈবাহিক যিনি লিখছেন তিনি নিজে বিবাহিত কিনা। হ্যাঁ, আমার বিবাহ হয়েছে। আচ্ছা, এবার বলো যে তুমি স্কুলে পড়াও, কি বিষয় পড়াও? আমি স্কুলে বাংলায় পড়াই। যেখানে পড়াচ্ছ সেখানে পরিবেশটা কেমন? তোমার ছাত্রছাত্রী? আমি প্রথমে যখন চাকরি পেয়েছিলাম যে স্কুলটায় ছিলাম, সেখানকার স্কুলের প্রতিবেশ খুব খারাপ ছিল না। কিন্তু আমি বর্তমানে যে স্কুলে পড়াই, দোগাছি উচ্চ বিদ্যালয়, সেখানকার সকলেই ফার্স্ট জেনারেশন লার্নার, এবং সেখানে তাদের পড়ানোটা খুব কষ্টের আবার আনন্দেরও। কারণ তাদেরকে আমরা কিছু শেখাতে পারছি এই ভেবে আমরা খুব গর্বিত। যদিও আমার স্কুলের কথা বলতেই হয়, কারণ আমার স্কুলের ছেলেমেয়েরা পড়াশোনার বাইরে অন্য কাজে খুব ইন্টারেস্টেড। ওদের হাতে বিভিন্ন কাজ শেখানো, নানান ধরনের ওয়ার্কশপ করা, স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলার কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। ওরা এই বিষয়টাই খুব আগ্রহী। এবং কি ধরনের কাজ শেখানো হয় ওদের? যেরকম কাগজ কেটে বিভিন্ন জিনিস তৈরি করা, ফেলে দেওয়া বোতল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে শেখানো। ওরা সেলাইয়ের কাজটা খুব ভালো পারে বলে সেলাইটা শেখানোর চেষ্টা করা হয়। আর আমাদের স্কুলে এমনি ভোকেশনাল ট্রেনিং করানো হয়, সেখানেও অনেকে শিখছে। তাছাড়া ওরা কাঠের কাজ, বাঁশের কাজ, এই ধরনের কাজগুলো করতে পারে। অর্থাৎ তোমরা বৃত্তিমূলক শিক্ষার দিকে বেশি জোর দাও। হ্যাঁ, আসলে ওই ধরনের কাজের মধ্যে দিয়ে ওরা একটা আনন্দ পায়, আমরা সেইটাকে খোঁজবার চেষ্টা করছি। কারণ যেহেতু ওরা অনেকটাই পিছিয়ে আছে এবং আর্থিক দিক থেকেও পিছিয়ে আছে, তাই পড়াশোনাটাতে মাঝপথে অনেকে থামিয়ে দিতে হয়। স্বাভাবিকভাবে ওদের সেই ধরনের কাজের মধ্যে নিয়ে এসে একটা উৎসাহ দানের চেষ্টা চলছে। তুমি নিজে যেহেতু সাহিত্য পড়াও, সাহিত্যের দিকে ভালোবাসা তৈরি করতে পেরেছো স্কুলে পড়ার পাঠ্যসূচির বাইরে? সাহিত্যের দিকে তৈরি করা বলতে, আমি যেহেতু ছোটবেলা থেকে বাবা গ্রন্থাগারের সাথে যুক্ত ছিলেন, নিজে আমি বইপত্রের সাথে যুক্ত ছিলাম, বইপত্র পড়েছি ছোটবেলা থেকে। এবং আমার স্কুলে লাইব্রেরি একটা নেই বললেই চলে, তো সেটাকে আপাতত আমি দায়িত্ব নিয়ে সামলাচ্ছি। ছেলে মেয়েদের বইপত্র দেওয়া হচ্ছে, তারা অন্যান্য বই পড়ছে পাঠ্য বইয়ের বাইরেও। বাবার কথা বললে যখন, তাহলে একটু জানতে ইচ্ছে করছে যে এই যে রেডিওর সঙ্গে যোগাযোগ, এটার সঙ্গে কি বাবার কোনো যোগ ছিল? হ্যাঁ, বাবা রেডিওতে অনেকদিন থেকেই আসতেন, একজন টকার ছিলেন। বাংলা কথিকা বিভাগ আবার কথিকা বলতে আসতেন। আমি তার হাত ধরে একবার এসেছিলাম স্টুডিও দেখার আগ্রহে, সেই সময় প্রথম স্টুডিও দেখা। এবং তারপরে আমি গ্রামের ছোটদের আসর, কৃষিকথা বিভাগ আয়োজিত ছোটদের আসরে এসেছি দুবার, নিজে গল্প পাঠ, ভ্রমণ কাহিনী বলতে। আর তার পাশাপাশি গ্রামে ছোটদের আসর হতো, সেটা পরিচালনার কাজ করেছি একটা সময়। এইভাবে রেডিওর সাথে অনেকদিন আগে থেকে আমার একটা সংযোগ রয়েছে। পড়ানো ছাড়া তুমি আর কি ধরনের কাজ করো? ডক্টর নরমান বেথুন মেমোরিয়াল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন কৃষ্ণনগরেরই সেটা গড়ে উঠেছিল। আমি তার সদস্য হিসেবে আছি, এবং স্বেচ্ছা রক্তদান সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার কাজ, এবং নিজেও আমরা রক্ত দিই বছরে 2 বার। আমাদের অনেক মেম্বার রয়েছে, তারা রক্তদানে উদ্বুদ্ধকরণের কাজটি করে চলেছে। আমি আরেকটা বিষয়ের সাথে যুক্ত, সেটা হচ্ছে যে আমাদের জীবনকুচি বলে একটি পত্রিকা 2000 সাল থেকে প্রকাশিত হয়ে আসছে নিয়মিত। বিভিন্ন ধরনের বিশেষ সংখ্যা এবং ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, এই বিষয় নিয়ে লেখালেখি করছেন বিভিন্নজন। পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন প্রান্তের লেখক আমাদের সাথে আছেন, তারা লিখছেন আমাদের কাগজে। প্রাত্যহিকী নিয়ে যদি তোমার কিছু বলার থাকে।
চিঠিটা বেশি করে পড়া যদি যায় সেরকম কোনো ব্যবস্থা করা। তবে সেটা দায় হয়তো আমাদেরই অনেকখানি আছে। আমিও হয়তো নিজে অনেক সময় বড় চিঠি লিখে ফেলছি। সবাই যদি একটু ছোট করে চিঠি লেখেন হয়তো অনেক বেশি পরিমাণ চিঠি পড়া যেতে পারে এবং পৌঁছতে পারে যদি একটু ঠিক সময়ের মধ্যে, তাহলে হয়তো আপনাদের পক্ষে সেটা বাছাই করার সুবিধা হয়। কারণ অনেক সময় আমরা দেরি করে ফেলি চিঠি পোস্ট করতে, তারপরে হয়তো মনের দুঃখে বসে থাকি চিঠিটা পড়া হলো না। তাহলে চিঠি শোনার আগে আমরা শুনবো অমৃতাভর আর কোনো লেখা। যেহেতু আজ হোলির দিন, বাইরে রঙের খেলা চলছে, আবিরের খেলা চলছে, সবাইকে রাঙিয়ে দেওয়ার সময় মন সবারই রঙিন হয়ে উঠুক এই আশা রাখি। ছোট্ট একটি কবিতা। বাইরে তখন বসন্ত দিন, এলোমেলো কিছু হাওয়া, কবিতা পাতায় সুর ভেসে আসে, এমনও তরণী বাওয়া। বাইরে তখন ফাগুন লেগেছে, কথা বের মনে সুখ, কবিতা পাতায় কিচির মিচির রং বেরঙের মুখ। বাইরে এখন আবিরের ছোঁয়া, পাখিরা পেয়েছে প্রাণ, কবিতা পাতায় বকুল পলাশ, ঝরা পাতাদের গান। আজ বসন্তে কবিতাটা দেখি কথা কলি হয়ে ফোটে, স্বরলিপি জুড়ে স্বপ্নের ছবি, নতুন সূর্য ওঠে। আজ বসন্তে অন্ধ বাউল, প্রেম বাঁধে দোতারায়, বাড়িয়ে দিয়েছে বন্ধুর হাত, একটি বার তো আয়। বাহ, খুব সুন্দর। এবারে তাহলে অমৃতাভর সেই সেরা চিঠি, ফেব্রুয়ারি 2016 প্রথম পক্ষে, বিষয় ছিল বৈবাহিক। পাত্রপাত্রে সংবাদে দেখি অচেনা অজানা মুখ, ঘটকালি ছেড়ে তত্ত্ব সাজাও, মিথ্যে মিথ্যে সুখ। বাঙালি জীবন পরিণয় মাতে, টোপর পড়েছে মাথায়, শুভ বিবাহের দিনক্ষণ খুঁজি ক্যালেন্ডারের পাতায়। বিয়ের আসরে দুঃখযোগ্য, বিয়ের আসরে গান, ছাতনা তলায় হাতে হাত রাখা, রিটার্ন গিফটটা চান। খাওয়ার টেবিলে জায়গা দখল, ভিডিও ক্যামেরা অন, আমি কুশীলব ফুচকার স্টলে, যাত্রা দলের সং। আপনারা ভাবছেন পদ্মে এসব কি বলছি। আসলে বিবাহ প্রসঙ্গে কিছু বলতে গেলেই যজ্ঞের কথা মনে পড়ে। পরিপাটি, যথাযথ, নিয়মনিষ্ঠ। কার্ড ছাপানো, কার্ডে আবার মনে রেখে লেখা পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। আর সেই কারণেই দিনের দিন বলে আসা, আসবেন কিন্তু সন্ধ্যায়, হাড়ি বাড়ন্ত নেমন্তন্ন থাকলো। বাড়িতে বসেছে ভিয়েন, রসগোল্লা পান্তুয়া তৈরির বিরাট কর্মকাণ্ড। শহর থেকে মুদিখানা বাজার গাড়ি ভাড়া করে নিয়ে আসা, মাটির গ্লাস ধোয়া, কলা পাতা পরিষ্কার করে রেডি রাখা, পরিবেশনকারীদের জন্য নতুন গামছা, টানা টেবিল পাতা, অল্প স্বল্প মেনু, ডাল সবজি, এক রকমের মাছ, সঙ্গে দই আর যত খুশি মিষ্টি। হ্যাজাকের আলো আর অরিজিনাল সানাই শ্যাম জেঠুর। ভাবছেন নিশ্চয়ই কিসব ভুল বকছি। আসলে আমাদের ছোটবেলায় বাড়ির বিবাহের এটাই চেনা ছবি। একান্নবর্তী পরিবারের জেঠতুতো দাদা দিদি কাকা পিসিদের বিয়ের অনুষ্ঠান দেখেছি, আনন্দে মেতেছি। সেই অনুষ্ঠান হয়ে উঠত সমগ্র গ্রামের অনুষ্ঠান। গ্রামে গঞ্জে এখনো এই ছবিটা হয়তো আছে। বিয়ে উপলক্ষে গান বাঁধা, বিয়ের পদ্য হাতে হাতে বিতরণ, আলপনা দেওয়া, বিয়ের পরি, ছাতনা তলায় খড়ি মাটির ছোঁয়া আজও হয়তো বহমান। কিন্তু আজকের ছবিটা বদলেছে অনেকটাই। লোকজনের অভাব, ভরসা কেটারিং টিম, বাজার হাটের ঝামেলা, তাই ফুল প্লেট কন্ট্রাক্ট। তত্ত্ব সাজানোর আলাদা শিল্পী, কনে সাজানোর জন্য বিউটি পার্লার, বিয়ের জন্য আস্ত একটা বাড়ি, দুয়ারে প্রস্তুত গাড়ি। হাজারো মেনু কার্ডে চমক, খেতে খেতে ক্লান্ত শরীর, বলা ভালো খেতে না পারার সুষ্ঠু ব্যবস্থা। প্রাত্যহিকী, তুমি ঠিক বলেছ। বিবাহ নামের শিল্প জোয়ারে গা ভাসিয়েছি ভালোই। ক্ষুদ্র শিল্প বেঁচে থাক, শব্দ তো তার অর্থ বদলায়। বিশেষভাবে বহন থেকে পরিণয়, বিবাহ তার রূপ বদলালো। জীবনের শুরুতেও তাই চমক। সেই চর্যার কাল থেকে মধ্যযুগের মঙ্গল কাব্য ছুঁয়ে সপ্তদশ শতাব্দীর রোমান্টিক কাব্য জুড়ে বিবাহ অনুষ্ঠানের চিত্র ফুটে উঠেছে। সেখানেও ছিল খাবারের দীর্ঘ তালিকা, নাচ গান ভরিভোজ। তাই নতুন জীবন শুরুর আগের সমস্ত ফাঁড়া কাটিয়ে যুদ্ধ জয় করে নতুন যোদ্ধার বেশে দাঁড়ানো বৈবাহিক জীবনের আঁকাবাঁকা পথে জীবন নতুন খাতে বইতে শুরু করে। দুটি হৃদয়ের সেতু পথে দাঁড়িয়ে থাকার সময় ভালোবাসার সুর তোলে।
সাদা কালো ছবির অ্যালবাম চলমান ছবি হয়ে চিনিয়ে দেয় সেই মানুষগুলোকে যারা আজ আর আমাদের মধ্যে নেই। বৈবাহিক জীবন শুরুর সেই মুহূর্তগুলোই আমাদের বাকি জীবনের পাথেয় হয়ে থাকুক না। জীবন প্রবাহে ভাসিয়ে দিয়েছি প্রেম, বিবাহ সভায় দেখেছি তোমার চোখ, সানাইয়ের সুরে দুটি হৃদয়ের কথা, সাত পাকে ঘুরে অসীম বিশ্বলোক। অমৃতমদের চিঠির সাথেই জানিয়ে দিই, তার সাথে কথা বলেছেন, আলাপচারিতা ছিলেন কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।